প্রিয় দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাই আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা বইয়ের পূর্ণ সহায়ক গ্রন্থ আমার বাংলা অংশ থেকে উচ্চ মাধ্যমিক 2025-এর সবথেকে গুরুত্বপূর্ণ মান 5-এর প্রশ্ন উত্তর উল্লেখ করতে যাচ্ছি। আমি এই ভিডিওতে যে প্রশ্নগুলি উল্লেখ করেছি সেই প্রশ্নগুলি এবারের জন্য অর্থাৎ উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই ভিডিওতে আমি 4টি প্রশ্ন উল্লেখ করেছি। 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন এবার আসবেই, আমি এতটা কমন দিয়ে বলতে পারি। তাই বেশি কথা না বলে এই প্রশ্নতে আসা যাক। নাম্বার 1, আরেক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল? পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল? 3+2, খুবই ইম্পর্টেন্ট। উত্তর: লেখক সুভাষ মুখোপাধ্যায় ছাতির বদলে হাতি রচনায় গাঢ় পাহাড় ও পাহাড়তলির প্রজাদের দুরবস্থার বর্ণনা ও প্রসঙ্গে নানকার প্রজাদের কথা পৃথকভাবে আলোচনা করেছেন। জমিদার বা তালুকদারের যেসব ভৃত্য সত্যহীনভাবে চাষজমি ভোগ করত তারাই ছিল নানকান প্রজা। অন্য প্রজাদের তুলনায় নানকার প্রজাদের অবস্থা ছিল আরও দুর্বিষহ। জমির ফসল বা আম কাঁঠালে তাদের কোনো অধিকার ছিল না। জমি জরিপ করার পর তাদের প্রত্যেকের জন্য 2.5 টাকা পর্যন্ত রাজস্ব ধার্য হতো। সেই খাজনা দিতে না পারলে তহসিলদার নানকার প্রজাকে কাছারিতে নিয়ে গিয়ে পিচমোড়া করে বেঁধে মারধর করত এবং গুদামঘরে আটকে রাখত। তারপর নিলাম ডেকে সেই প্রজার সমস্ত সম্পত্তি খাসদখল করতেন জমিদার বা তালুকদার। মহাজন তাদের কাছ থেকে জোর করে 1 মণের জন্য দ্বিগুণ পরিমাণ ধান জোর করে আদায় করতেন। পরবর্তীকালে গারো পাহাড়ের নানকার সহ সমগ্র প্রজা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে জেগে ওঠে এবং জমিদার মহাজন পুলিশের বিরুদ্ধে সোচ্চার হয়। তাই ক্রমশ তারা তাদের অধিকার এবং বিশেষভাবে সম্মান আদায় করতে সক্ষম হয়। পুলিশ বা তথাকথিত ভদ্রলোকেরা তাই তাদের অসম্মান বা অশ্রদ্ধা আর করতে পারেন না। অন্যদিকে হাল বলদের অভাবের কারণে তারা গাতা পদ্ধতিতে অর্থাৎ সম্মিলিতভাবে চাষাবাদ করা শুরু করে এবং গরিব চাষের কাজ অন্যরা বিনা পারিশ্রমিকে করে দিতে থাকে। 2 নম্বর প্রশ্ন, গায়ের লোকে ঠাট্টা করে বলে চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত। সাধুকে? মেঘের গায়ে জেলখানা রচনাংশে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। উত্তর: মেঘের গায়ে জেলখানা রচনার লেখক সুভাষ মুখোপাধ্যায় বক্সা জেলখানার ভ্রমণকালে সেখানকার কয়েদি সাধুচরণের সঙ্গে পরিচিত হন। গাঁজাখোর সাধুচরণের বয়স 50, গায়ে মাংস নেই। তার বাড়ি ছিল জয়নগরের এক গণ্ড গ্রামে। ছোটবেলা থেকেই পিতৃমাতৃহীন সাধুচরণ আত্মীয় স্বজনের আশ্রয় না পেয়ে বাধ্য হয়েই খিদের জ্বালায় চুরি শুরু করে। একদিন হাতিনাতে ধরা পড়ে জেল হয় সাধুচরণের। জেল থেকে বেরিয়ে এসে পাক্কা চোর হয়ে ওঠে। এরপর অনেকবারই তাকে জেলে যেতে হয়। একসময় সে ঠিক করে যে অসততার পথ ত্যাগ করে সে সংসার করবে। সে তার চুরি করা ধন সম্পত্তির বিনিময়ে কিছু জায়গা জমি কিনে বিয়ে করে। তার এক ছেলেও জন্মায়, নাম বিশে। তার নাম দেয় তারা বিশে। কিন্তু পরিবেশ পরিস্থিতি সাধুচরণকে বেশি দিন ভালো থাকতে দেয় না। প্রায় রোজ রাতে প্রতি প্রহরে গ্রামের প্রহরী সাধুচরণের বাড়িতে এসে হানা দিতে থাকে। চুরি ডাকাতির কোনো ঘটনা ঘটলেই থানায় ডাক পড়ে তার। নিরপরাধ হওয়া সত্ত্বেও সেখানে তাকে বুলের গুঁতো খেতে হয়। অনেক ক্ষেত্রে পুলিশকে ঘুষ দিয়ে রেহাই পেতে হয়। পুলিশের অত্যাচার বেশ কিছুদিন চলার পর একদিন তার মনে হয় যে চুরি করে জেলে যাওয়া এর চেয়ে অনেক বেশি সুখের। তাই সে আবার ফিরে যায় তার পুরনো পেশা চৌর্যবৃত্তিতে। তবে দীর্ঘদিন জেলে থাকায় ছেলের জন্য আর পড়ে থাকা চায়ের জমির কথা ভেবে তার চিন্তা হয়। 3 নম্বর প্রশ্ন,
25-30 বছর আগেকার কথা। 25-30 বছর আগেকার কথাটি সংক্ষেপে লেখো। খুবই গুরুত্বপূর্ণ। অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, বিশ্বাস করো বানানো গল্প নয়। লেখক যে কাহিনীটি সম্বন্ধে একথা বলেছেন সেটি সংক্ষেপে লেখো। দেখো, দুটি প্রশ্ন রয়েছে, দুটি প্রশ্নের একই উত্তর। এই নিচের প্রশ্নটি 2023 সালে এসেছিল। তাই এবার এই ওপরের প্রশ্নটি অর্থাৎ একটু ঘুরিয়ে আসতে পারে। 25-30 বছর আগেকার কথা, 25-30 বছর আগেকার কথাটি সংক্ষেপে লেখো। উত্তর: লেখক সুভাষ মুখোপাধ্যায় ছাতির বদলে হাতি রচনায় 25-30 বছর আগেকার যে কাহিনীর কথা বলেছেন সেটি তার মতে একেবারেই বানানো গল্প নয়। তা হলো গারো পাহাড়তলির এক গারো ব্যবসায়ী চেংমানের কাহিনী। চেংমান একদিন তার ব্যবসার মালপত্র কিনতে হালুয়াঘাট বন্দরে যায়। ফেরার সময় প্রবল বর্ষায় আটকে পড়ে সে। মল্লমোহন মহাজনের গদির ছাপের তলায় আশ্রয় নেয়। বৃষ্টি কমার লক্ষণ না দেখে মনমোহন কলকাতা থেকে কেনা নতুন ছাতাটি চেংমানের মাথার ওপর মেলে ধরে। সেটি নিয়ে তাকে বাড়ি যেতে বলেন, নইলে বৃষ্টির জলে তার ব্যবসার সব মালপত্র বরবাদ হয়ে যেত। পয়সার ব্যাপারেও চেংমানকে চিন্তা করতে বারণ করেন তিনি। নিরুপায় হয়ে সে তাই নিমরাজি হয়েই ছাতাটি নিয়ে বাড়ি ফিরে যায়। সেদিনের পর হাটে যখনই মনমোহনের সঙ্গে তার দেখা হয়, সে তাকে ছাতির দাম নিতে অনুরোধ করে। মনমোহন প্রতিবারই তাকে তাড়াহুড়ো করতে নিষেধ করেন। এইভাবে বেশ কয়েক বছর বাদে হঠাৎ একদিন হাটেই চেংমানকে পাকড়াও করে মনমোহন তার পাওনা মেটাতে বলেন। লাল খেরুর খাতা বার করে মনমোহন চক্রবৃদ্ধি হারে ছাতির দাম বাবদ সুদ সমেত তার প্রাপ্য 1,000 টাকা দাবি করেন, যা প্রায় একটা হাতির দামের তুল্য। এই অবিশ্বাস্য কাহিনীর কথাই লেখক সুভাষ মুখোপাধ্যায় উল্লেখ করেছেন। নাম্বার 4 প্রশ্ন। অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান। লেখক কি গান শুনেছিলেন মায়ের কাছ থেকে? কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন লেখক? উত্তর: কলের কলকাতা রচনার লেখক সুভাষ মুখোপাধ্যায় যে গান তার মায়ের কাছ থেকে ছেলেবেলায় শুনেছিলেন সেটি উল্লেখ করা হলো। ও তোর শিকল পরার ছল, শিকল পরে শিকলেরে তুই করবি রে বিকল। লেখকদের বাড়িওয়ালা দুলাল বাবুর দাদার অনুরোধে লেখক একবার জেলে যান। গ্রেফতার হওয়া তাদের বাড়িওয়ালা কংগ্রেস কর্মী রামদুলাল বাবুর সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে লেখক দেখেন ভ্যানের কয়েদিদের সমবেত। বন্দে মাতরম ধ্বনিতে জেলখানা কম্পমান। জেলখানায় ঢুকে একটু এগিয়ে বাঁ দিকের শেষ ঘরের চেয়ারে বসে আছেন স্বয়ং সুভাষচন্দ্র বসু। সে সময় লেখক আরও লক্ষ্য করেন জেলের ভেতরে থাকা বন্দিরা জালের জানলায় জেল ওয়ার্ডারদের চোখ এড়িয়ে মাঝে মাঝে এসে ভিড় করছিল লেখকদের দেখতে। এদের মধ্যে একজন লেখককে তার বাড়ির নম্বর দিয়ে অনুরোধ করে। লেখক যেন তার বৃদ্ধা মায়ের কাছে তার ভালো থাকার সংবাদটুকু পৌঁছে দেন। জেলের দরজা পেরিয়ে বাইরে এসে লেখক হতাশ হয়ে পড়েন। তিনি ভাবতে থাকেন রাস্তায় রাস্তায় আন্দোলনরত মানুষগুলো জেলখানার অন্ধকার গুহায় দিন কাটানোর প্রতিদান পাবেন কিনা। এ সময় হঠাৎই লেখকের মনের মধ্যে গুনগুনিয়ে উঠে মায়ের কাছে সেই শেখা গান, ও তোর শিকল পরার ছল, শিকল পরে শিকলেরে তুই করবি রে বিকল।